প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ আমরা দশম শ্রেণীর লেসন 5-এ যে পড়াটি রয়েছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট, অর্থাৎ আমাদের পলাতক ঘুড়ি, লিখেছেন লুসি মড মন্টগোমারি। এই পড়ার সহজ বাংলা মানে এবং সহজ ব্যাখ্যা জেনে নেব। তো মূল গল্পে যাওয়ার আগে আমরা লেখিকা লুসি মড মন্টগোমারি সম্পর্কে দু এক কথা জেনে নেব। লুসি মড মন্টগোমারি 1874 to 1942, অর্থাৎ লুসি মড মন্টগোমারি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে পরলোক গমন করেছেন। ওয়াজ এ কানাডিয়ান অথর, যিনি ছিলেন একজন কানাডিয়ান লেখিকা, বেস্ট নোন ফর এ সিরিজ অফ নভেলস বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস, যিনি সমধিক পরিচিত ছিলেন বা সুবিখ্যাত ছিলেন একগুচ্ছ নভেলস লেখার জন্য, উপন্যাস লেখার জন্য। যে নভেলসগুলো শুরু হয়েছিল বিখ্যাত একটা নভেলসকে দিয়ে, যার নাম হলো অ্যানি অফ গ্রিন গ্যাবলস। সি রোট নিউমেরাস নভেলস, তিনি অসংখ্য নভেলস লিখেছেন, অর্থাৎ উপন্যাস লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্প লিখেছেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একজন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর চলে আসছি এই গল্পটার সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যায়, অর্থাৎ এই গল্পটা কী নিয়ে, কিসের সম্বন্ধে, সে সম্পর্কে একটু জেনে নেব, তারপর আমরা মূল গল্পে চলে আসব। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই ছোট গল্পটি হলো একটি ভাই এবং একটি বোনকে নিয়ে। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা একটা নির্জন দ্বীপে, একটা নিঃসঙ্গ দ্বীপে থাকতো, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা একটা ঘটনা চক্রের মধ্য দিয়ে গেট রিইউনাইটেড, অর্থাৎ আবার একত্রিত হয়েছিলেন, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা, দীর্ঘ সময় ধরে হারিয়ে যাওয়া তাদের আত্মীয়দের সঙ্গে একটা ঘটনা চক্রের মাধ্যমে আবার একত্রিত হতে পেরেছিলেন, একসঙ্গে থাকতে পেরেছিলেন। ইট ইজ এ টাচিং টেল, এটা হলো একটা খুবই স্পর্শকাতর বা হৃদয় বিদারক একটা গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, যেটা আমাদেরকে জানান দেয় যে আত্মীয়তার গুরুত্বটা কতখানি, সম্পর্কের গুরুত্ব কতখানি, সেটা সম্পর্কে আমাদের জানান দেয়। এরপর চলে আসছি আমরা ইউনিট 1-এর মূল গল্পে। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। নিশ্চিতভাবে বা অবশ্যই আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না, খেলার সঙ্গে আমাদের ছিল না অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুনে। বিগ হাফ মুনটা কি? এটা হলো একটা জায়গার নাম, একটা দ্বীপের নাম। হ্যাঁ, সেখানে আমাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমরা নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেটা আমরা উপভোগ করতাম। অ্যান্ড উই ডিড ইট, সেটা আমরা যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম। আইল্যান্ড অর্থাৎ দ্বীপ, তাহলে বিগ হাফ মুন হচ্ছে একটা দ্বীপের নাম, সেই দ্বীপে আমরা থাকতাম। এই যে আমরা বলা হচ্ছে, এই আমরা কারা? উই আর ফাদার অ্যান্ড ক্লড, আমরা হলাম ফাদার এবং ক্লড, বাবা এবং ক্লড, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, অর্থাৎ আমরা হলো বাবা, ক্লড এবং আমি, এস্থার পিসিমা, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আগে বাবা, ক্লড এবং আমি থাকতাম, এই তিনজন আগে আমরা থাকতাম। এই যে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, আমরা এখানে এত বেশি লোক আছি শুধুমাত্র একটি ঘুড়ির জন্য। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এই ঘটনাটাই আমি তোমাদেরকে বলতে চলেছি। অর্থাৎ এখানে লেখিকা বলতে চাইছেন যে আগে এই যে এখানে শুধুমাত্র বাবা, ক্লড এবং আমি থাকতাম, তারপর সেই ঘটনার পরে আমরা এত বেশি লোক আছি। আমরা এত বেশি লোক বলতে যে ফাদার, ক্লড, আমি, আমি
এস্থার পিসিমা, মিমি আর ডিক। তাহলে একটা ঘটনার কারণে আমরা সবাই আছি। আগে কিন্তু আমরা এই তিনজনই থাকতাম, ফাদার, ক্লড অ্যান্ড আই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন বিগ হাফ মুনের যে লাইট হাউস অর্থাৎ বাতিঘর, সেই বাতিঘরের একজন রক্ষক, অর্থাৎ তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমি হলাম 11 বছর বয়সী, বা আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12। ক্লডের বয়স হলো 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটি বা পোতাশ্রয়টি ফ্রোজেন ওভার অর্থাৎ বরফে ঢেকে যেত, বরফ জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সকলেই মেনল্যান্ডে চলে আসতাম, অর্থাৎ মূল যে ভূখণ্ড সেই মূল ভূখণ্ডে চলে আসতাম। কেন? কারণ শীতকালে সেই পোতাশ্রয় বা বন্দরগুলো যখন বরফে ঢেকে যেত, প্রচুর পরিমাণে বরফ পড়তো, তখন আমরা সকলে মেনল্যান্ডে ফিরে আসতাম, অর্থাৎ মূল ভূখণ্ডে চলে আসতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই আবার বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আবার আমাদের প্রিয় সেই দ্বীপে ফিরে আসতাম, অর্থাৎ বিগ হাফ মুনে আমরা আবার ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিটেড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। সবচেয়ে মজার অংশ হলো, বা সবচেয়ে মজার জিনিস হলো, পিপল অলওয়েজ পিটিটেড আস, লোকজনেরা সর্বদাই আমাদের উপরে করুণা করতো বা আমাদেরকে সমবেদনা জানাতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখনই আমাদের সেই মেনল্যান্ড থেকে ফেরার সময় হতো, মানে বসন্তকালে যখন আমরা মেনল্যান্ড থেকে আমাদের যে প্রিয় দ্বীপ আছে বিগ হাফ মুন লাইট হাউস, সেখানে যখনই ফেরার সময় হতো, তখন সেখানকার লোকেরা আমাদেরকে সমবেদনা জানাতো। কেন সমবেদনা জানাতো? দে সেড, তারা বলতেন, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা আবার সেখানে একা হয়ে পড়ব। কারণ কি? এই বিগ হাফ মুনে যে বিগ হাফ মুন লাইট হাউস আছে, সেখানে খেলার আমাদের সঙ্গী ছিল না, আর ওই মেনল্যান্ডে অনেক খেলার সঙ্গী ছিল, সেই জন্য সেখানকার লোকেরা বলতো যে আমরা সেখানে আবার একা হয়ে পড়ব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের সঙ্গে কোনো খেলার জন্য বাচ্চা ছিল না, বা আমাদের খেলার সাথী ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, ক্লড এবং আমি নিশ্চিতভাবে চাইতাম যে আমাদের কোনো খেলার সঙ্গী থাকুক, বা আমাদের সঙ্গে কেউ খেলতে আসুক, এরকমটা আমরা চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, দুজনে মিলে পাইরেট কেভস অর্থাৎ জলদস্যুদের গুহা যে খেলাটি রয়েছে, সেটা খেলা খুব কঠিন হয়ে পড়তো, বা খেলা যেত না। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে আমরা যখন মেনল্যান্ডে যেতাম, অর্থাৎ মূল ভূখণ্ডে যেতাম, তখন সেখানকার ছেলে মেয়েদের সঙ্গে খুব ঝগড়া করতাম আমরা। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। এটা বেশ ভালোই ছিল, কারণ বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউ থাকতো না। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই মনে হয় এটা বেশ ভালোই, কারণ বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউ ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস অ্যাকসেপ্ট আস। আরও নিশ্চিতভাবে বলতে গেলে, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস, বাবার আর কোনো আত্মীয় ছিল না, অ্যাকসেপ্ট আস, আমরা ছাড়া। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই জিনিসটা ক্লডকে এবং আমাকে খুবই আশ্চর্য করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডের প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছে। ওয়াই হ্যাডন্ট উই, আমাদের নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা একটা নির্জন দ্বীপে বাস করি, এই জন্য কি আমাদের আত্মীয় স্বজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল, অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিনস,
আমরা ভাবতাম বা আমরা মনে করতাম এটা খুবই মজার হতো যদি আমাদের কোনো আঙ্কেল থাকতো এবং আন্টি থাকতো এবং তাদের কিছু ছেলে মেয়ে থাকতো, অর্থাৎ আমাদের খুড়তুতো ভাই বোন থাকতো, তাদের সঙ্গে খেলা করতাম। এটা খুবই মজার হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। এই বিষয়ে আমরা একবার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাট হি লুকড সো সরফুল। কিন্তু তিনি এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন দ্যাট উই উইসড উই হ্যাডন্ট, যে আমাদের মনে হয়েছিল যে জিজ্ঞেস না করলেই বোধহয় ভালো হতো। হি সেইড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা তারই ভুল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারিনি যে তিনি কী বোঝাতে আমাদেরকে চাইলেন, তিনি কী বোঝাতে চাইলেন।